নাম্বার 13, when you walk into, ঠিক আছে, when you walk into রেডিও হাউস, কোন একটা জায়গার নাম টাম হবে, ঠিক আছে, রেডিও হাউস যেমন আমাদের মিউজিক ওয়ার্ল্ড ছিল এক সময়, সেরকম রেডিও হাউস হয়তো একটা ওরকম জায়গার নাম। when you walk into রেডিও হাউস, one of the oldest consumer electronics store on Brigade Road, you can't miss a poster displayed by Sony. Again, very easy. Yes? One of the oldest consumers. না, আমরা যেমন বলি কনজিউমার গুডস, বলি তো কনজিউমার গুডস বলি তো, বা কনজিউমার ডিউরেবলস যদি বলি, তাহলে এটাতে তো নাথিং ইজ রং, দিস ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। না, দিস ইজ ভেরি ইজি, ওই জায়গাটাতেই সমস্যা আছে, প্লিজ লুক ক্লোজ। নো, শিলিগুড়ি, কল্যাণী, মালদা, প্লিজ at least try once. চেষ্টা না করলে তো হবে না। স্টোরস হবে, অ্যাবসলিউটলি কারেক্ট, স্টোরস হবে, কেননা ওয়ান অফ দ্য বলেছে তো, ঠিক আছে, মাঝখানে এগুলো দেওয়া আছে ডেকোরেশনের জন্য, আসল জিনিসটা কি, ওয়ান অফ দ্য স্টোরস। মাঝের এই ব্যাপারটাকে আপনারা যদি ইগনোরও করে নিতে পারেন, তাহলেও দেখুন এইটাই থাকছে, ঠিক আছে, ডেকোরেট করার জন্য এইসব দিয়ে দেয়, আসল জিনিসটা কিন্তু খুব সহজ থাকে, ঠিক আছে। তো এরকম থাকবে ওয়ান অফ দ্য স্টোরস, না বলে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কনজিউমার ইলেকট্রনিক স্টোরস এরকম ভাবে বলেছে, ডেকোরেট করে দিয়েছে, তো আপনারা কনফিউজ হবেন না। নেক্সট, beyond disregard for life, lynching requires a group that is idle enough to participate in such an activity and shares a belief that the consequences of committing such an act won't be severe. আমি আরেকবার পড়ছি, বিয়ন্ড ডিসরিগার্ড ফর লাইফ, তার মানে লাইফের প্রতি ডিসরিগার্ড, তার মানে হচ্ছে লাইফের প্রতি অবহেলা, বা মানে তা কোনো ডিসরেসপেক্ট হতে পারে, ঠিক আছে, যে জীবনের প্রতি কোনো মূল্য না দিয়ে, লিঞ্চিং রিকোয়ার্স আ গ্রুপ, মানে লিঞ্চিং করার জন্য, হোয়াট ইজ লিঞ্চিং বাই দ্য ওয়ে, লিঞ্চিং মানে হচ্ছে an extrajudicial killing by a group. This word means, if you ask the meaning, this means an extrajudicial killing by a group. মানেটা কি, এই যে কোথাও হয়তো কোনো একটা বিভিন্ন কারণে হতে পারে, রিলিজিয়াস গ্রাউন্ডসে হতে পারে, বা অন্যান্য কারণেও হতে পারে, কাস্টিজম কুড অলসো প্লে আ রোল, or maybe in certain areas certain kinds of crimes are মানে criminal activities are on the rise. তো লোকজন কি করলো, লোকজন হঠাৎ একত্রিত হয়ে কোনো একজনকে কোনো সন্দেহ বসে, হয় না, আমরা পেপারে অনেক প্রায় সময় পড়ে থাকি যে সন্দেহের বসে, বা কোনো কুসংস্কারের বসে, বা কোনো রিলিজিয়াস হয়তো কন্ট্রোভার্সি হয়েছে, বা কাস্টিজমের একটা কোনো ব্যাপার আছে, বা অনার কিলিং ইত্যাদি হতে পারে, সবাই একত্রিত হয়ে কাউকে একজনকে মেরে ফেললো, ঠিক আছে, তার মানে তাদের কি সেই অথরিটিটা আছে করার জন্য? নেই তো। যদি কোনো মানুষ কোনো ক্রাইম করে থাকেন, তাকে শাস্তি দেওয়ার জায়গা হচ্ছে দ্য কোর্ট অফ ল, তাই না? তো সেটার জন্য লিগাল অ্যাপ্রোপ্রিয়েট প্রসিজিয়ার আসে, এবং সেগুলো ফলো করে তারপরে যদি কাউকে, আদালত যদি কাউকে দোষী মানে, তবে তাকে ডেথ পেনাল্টি দিতেও পারে। কিন্তু যখন জেনারেল পিপল নিজেদের হাতে ওই ক্ষমতাটা তুলে নেয়, ঠিক আছে, এবং তাদের কোনো কারণে রোষ সেই ব্যক্তিটির প্রতি জন্মেছে, এবং তারা সবাই মিলে সেই ব্যক্তিটিকে মেরে ফেলেন যদি, তাহলে সেইটাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলা হবে। তার মানে জুডিশিয়ারি বা লকে অবমাননা করে, জুডিশিয়ারি বা লকে অবমাননা করে
যদি কাউকে মেরে ফেলা হয় দ্যাট উইল বি কল্ড অ্যান এক্সট্রা জুডিশিয়াল কিলিং। ঠিক আছে, তাহলে এই যে পুরো সেন্টেন্সটা আছে না, ইট ইজ অ্যাবাউট লিঞ্চিং। বলছে লিঞ্চিং মানুষ কখন করে বা কারা করবেন এবং কেন করবেন। বলছে তখনই করবেন যদি প্রথমত তো জীবনের প্রতি কোনো রেসপেক্ট যদি না থাকে। জীবন মানে প্রত্যেকের জীবনই তো মূল্যবান। কে কোন কাস্ট, ক্রিড, ক্যাটাগরি, কিসে বিলং করছেন সেটা ইজ সেকেন্ডারি অর নট ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল একজন মানুষ, তার প্রাণ যতটা ইম্পর্টেন্ট, আমার আপনার প্রত্যেকের মতন যে কোনো মানুষের ইকুয়াল ভ্যালু আছে লাইফে, তাই না? সেই ব্যাপারটার প্রতি যদি ডিসরিগার্ড থাকে, প্রথমত সেটা একটা ফ্যাক্টর যে সেই মানবতাটা, যে লাইফের প্রতি ডিসরিগার্ড। ঠিক আছে, এবং এমন গ্রুপে এই কাজটা করবে হু আর দ্যাট ইজ আইডল এনাফ টু পার্টিসিপেট ইন সাচ অ্যান অ্যাক্টিভিটি। যারা কোনো প্রপার কাজকর্মের সাথে যুক্ত বা যারা ল অ্যাবাইডিং সিটিজেন, তারা কিন্তু এই কাজটা করবেন না। তারাই করবেন যাদের কোনো করার কাজ নেই। ওর জন্য বলেছে আইডল, তার মানে এমন লোকজন যারা কোনো কাজকর্ম করতে চান না বা যারা প্রপার ওয়েতে লাইফস্টাইল যারা মেনটেন করেন না। ঠিক আছে, তার মানে সমাজের যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেগুলোকে তারা অবমাননা করেন, সেরকম লোকজন, তাদের একটা দল পার্টিসিপেট করবে। কেননা শিক্ষিত এবং মানে সুস্থ মানসিকতা সম্পন্ন লোকজন এরকম কাজ করবেন না। and and shares a belief that the consequences of such an act won't be severe। এবং যারা এটা বিশ্বাস করেন যে এরকম একটা কাজ করলে সেইটার ফলটা এমন কিছু সিভিয়ার হবে না। ঠিক আছে, তার মানে সেই রকম লোকেরাই কিন্তু এরকম একটা কাজ আলটিমেটলি করতে পারেন। যদি এটা বলি তাহলে এখানে প্রবলেম আছে একটা ওয়ার্ড নিয়ে, ইউ উইল হ্যাভ টু আইডেন্টিফাই দ্যাট ওয়ার্ড। ভেরি গুড, অ্যাবসলিউটলি কারেক্ট। কথাটা বিলিভ না, বিকজ বিলিভটা হচ্ছে কি পার্ট অফ স্পিচ, একটু বলে দিন। অ্যাবসলিউটলি কারেক্ট, দিস ইজ আ ভার্ব। আর আমাদের এখানে প্রয়োজন কি ওয়ার্ডটা? বিলিভ। ঠিক আছে, which is a noun। ঠিক আছে, তো তাহলে বিলিভ মানে হচ্ছে বিশ্বাস, আর বিলিভ হচ্ছে ভার্ব যেটার মানে হচ্ছে বিশ্বাস করা। ঠিক আছে, তাহলে এখানে ভার্ব ছিল, সেটা হবে না, হবে বিলিভ। তো সিমিলার টাইপের ওয়ার্ড যেগুলো আছে, যেমন ধরুন অ্যাডভাইস, অ্যাডভাইস এটা হচ্ছে ভার্ব মানে উপদেশ দেওয়া। আর অ্যাডভাইস, ADVIC, দিস ইজ আ নাউন। এই ওয়ার্ড গুলো অনেক সময় দিয়ে দেয়, কিন্তু কাছাকাছি যে ওয়ার্ড গুলো হয় অনেক সময় এগুলো দিয়ে দেয়, সো দ্যাট ইউ গেট কনফিউজড। ওকে, আচ্ছা, তাহলে এই দুটো হয়ে গেল। নেক্সট, নাম্বার 15, while it may be a bit premature to assess the situation at the ground level, preliminary analysis does reveal that China's manufacturing sector has been negatively impacted by the ongoing trade tensions in the US. While it may be a bit premature to assess, তার মানে যদিও এটা একটু মানে তাড়াতাড়ি হবে আর কি অ্যাসেস করাটা, প্রিম্যাচিওর মানে একটু আগেই, মানে ব্যাপারটা অ্যাসেস করা মানে বোঝা বা সেটা নিয়ে আলোচনা করা বা কোনো কনক্লুশনে আসা, সেই ব্যাপারটা হয়তো একটু তাড়াতাড়ি হবে, ইজ আ বিট প্রিম্যাচিওর টু অ্যাসেস দ্য সিচুয়েশন অ্যাট দ্য গ্রাউন্ড লেভেল। ঠিক আছে, গ্রাউন্ড লেভেল মানে বেসিক লেভেলে। প্রিলিমিনারি analysis does reveal that China's manufacturing sector has been negatively impacted by the ongoing trade tensions with the US. আমি যখন নাউনের সিঙ্গুলার প্লুরাল পড়িয়েছিলাম, ওখানে আমি কিছু ফরেন ওয়ার্ডস যেগুলোর
সিঙ্গুলার থেকে প্লুরাল কি হতে পারে সেগুলো বলেছিলাম, এবং বলেছিলাম যে অনেক ক্ষেত্রেই স্পেলিংটা একটু আলাদা হয়ে যায়, ঠিক আছে, ওইগুলো খেয়াল রাখবেন আপনারা, ওই রুলটার এখানে ইউজ হয়েছে। ফেনোমেনন, ফেনোমেনা, ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়া। যেমন এখানে ভুলটা আছে এই ওয়ার্ডটাতে, অ্যানালাইসিস। অ্যানালাইসিস মানে হচ্ছে মোর দ্যান ওয়ান অ্যানালিসিস, কিন্তু দেখুন যদি অ্যানালাইসিস হবে তাহলে এখানে ডাজ হতো না, কেননা ইফ দিস ইজ আ প্লুরাল তাহলে তারপরে ডাজ হবে না, ডাজ সবসময় একটা সিঙ্গুলার পরে আসে, হি ডাজ, শি ডাজ, ইট ডাজ, তাই তো? তার মানে বোঝা যাচ্ছে যে এটা গন্ডগোল, তার মানে এটা হয়তো হবে অ্যানালিসিস, তাহলে হতে পারে ডাজ রিভিল। আর যদি অ্যানালাইসিস হতো তাহলে কি হবে, তাহলে হবে ডু রিভিল, ঠিক আছে? তাহলে অ্যানালাইসিস হলে ডাজ হচ্ছে, অ্যানালাইসিস হলে ডু হচ্ছে, দিস ইজ সিঙ্গুলার এন্ড দিস ইজ প্লুরাল, তাহলে এইটা মিসম্যাচ আছে, অ্যানালাইসিস এর সাথে ডাজ আছে, দিস ইজ আ মিসম্যাচ। এবং প্রাথমিক অ্যানালিসিস যখন বলছি তাহলে এটা অ্যানালিসিসই হবে, তার মানে এটা অ্যানালাইসিস হবে না, এখানে কারেক্টটা হবে অ্যানালিসিস। সো প্রাথমিক অ্যানালিসিসটা এটাই বোঝাচ্ছে, রিভিল করছে বা প্রকাশ করছে যে অমুক তমুক হ্যানা ত্যানা, ঠিক আছে? তো ফেনোমেনা, ফেনোমেনন, ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়ন, ঠিক আছে? আরো বলেছিলাম হাইপোথেসিস, হাইপোথেসিস, ওকে, এন্ড অল অফ দোজ ওয়ার্ডস, প্লিজ বি কেয়ারফুল অফ দোজ ওয়ার্ডস, এন্ড ওইগুলো নাউনের যে সিঙ্গুলার প্লুরালের যে চ্যাপ্টারটা ছিল একদম প্রথম দিকে সেখানে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। নেক্সট ওয়ান, নাম্বার 16. Unlike listed companies, most mutual fund in India do not have an investor relations section, investor relations section, এটা হচ্ছে সেকশনের নাম, ঠিক আছে? যেমন আমরা যেরকম আমরা বলি রেকর্ড কিপিং সেকশন, ঠিক আছে, অমুক সেকশন, তমুক সেকশন, তো এটা কিন্তু একটা প্রপার নাউনের মতন আপনারা ট্রিট করবেন। এখানে এসটা যখনই দেখবেন এরকম ভাবে দেওয়া আছে, প্লিজ ট্রিট দিস থিংস অ্যাজ প্রপার নাউন, এগুলোতে লাস্টে এস এলো কি এলো না সেটা কিছু যায় আসে না, ঠিক আছে? সো আমরা কি বলছি আরেকবার পড়ি, আনলাইক লিস্টেড কোম্পানিজ, মোস্ট মিউচুয়াল ফান্ড in India do not have an investor relations section in its homepage that immediately directs the user to an important update. তার মানে লিস্টেড কোম্পানিজদের মতন, ঠিক আছে, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, মিউচুয়াল ফান্ডের যে প্রসিডিয়ার ইত্যাদির ক্ষেত্রে এমন কোনো সেকশন থাকে না, তাদের যে হোম পেজ, তার মানে হয়তো কেউ একটা অনলাইন মিউচুয়াল ফান্ডের ইয়ে করছে, অ্যাপ্লাই করছে, ঠিক আছে, তো সেটার যে হোম পেজটা, সেই হোম পেজটার মধ্যে কোনো ইনভেস্টর রিলেশন বলে কোনো সেকশন থাকে না, ঠিক আছে? যেটা কি করবে, যেটা না ইমিডিয়েটলি ডাইরেক্ট করে দেবে ইউজারদেরকে একটা ইম্পর্টেন্ট আপডেটের জন্য, ঠিক আছে? সো সেরকম কোনো ফেসিলিটি মিউচুয়াল ফান্ডের হোম পেজের মধ্যে থাকে না। এবার আপনারা দেখুন যে গন্ডগোলটা কি আছে, খুব বেসিক গন্ডগোল। ইয়েস পূর্ত ভবন, ওখানে কি মানে ইন্ডিয়া নাম্বার 1 সেন্টেন্সে ইন্ডিয়া ডাজ নট হ্যাভ হবে? ইন্ডিয়া, ইন্ডিয়া ডাজ নট হ্যাভ, ইন্ডিয়া তো কোথাও নেই। হ্যাঁ? ইন ইন্ডিয়া, আচ্ছা এই জায়গাটাতে, আচ্ছা আচ্ছা 2 নম্বরে, ইন ইন্ডিয়া ডাজ নট হ্যাভ, না, ইন্ডিয়া ডাজ নট হ্যাভ তো না, ইন্ডিয়ার ইন্ডিয়ার নেই সেটা বলা হচ্ছে না, মিউচুয়াল ফান্ডস এর নেই, মিউচুয়াল ফান্ডের নেই,
মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া ডু নট হ্যাভ, ঠিক আছে, ইন্ডিয়াতে মিউচুয়াল ফান্ডের ওই ব্যাপারটা নেই, ইন্ডিয়া নেই তা না। হ্যালো ম্যাম, হ্যাঁ বলুন, আসানসোল থেকে বলুন। ডাইরেক্ট এসটা হবে না? না, হলো না। আপ- Look, এইটা খুবই ইজি ছিল। আনলাইক লিস্টেড কোম্পানিজ, মোস্ট মিউচুয়াল ফান্ড হবে, ফান্ড, ইয়েস ফান্ডস হবে, বেশিরভাগ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া, ঠিক আছে, মোস্ট মিউচুয়াল ফান্ডস হবে বেশিরভাগ, ওই যে বলছি না মোস্ট অফ, সাম, ঠিক আছে, এগুলোর পরে খেয়াল রাখবেন যে যদি কাউন্টেবল নাউন হয় তাহলে যেন প্লুরাল কাউন্টেবল হয়, সিঙ্গুলার কাউন্টেবল নয়, ঠিক আছে, সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস পার্টস। আচ্ছা তাহলে এটা হয়ে গেল আমাদের। নাম্বার 17, ইন্ডিয়াস এফর্টস টু উ মানে ইমপ্রেস করা, ঠিক আছে, সাউদি আরেবিয়া হ্যাভ বিন one of its more notable foreign policy success of the last decade. কি হবে এটা? আগেন দেখুন ওয়ান অফ আছে, আমি বলেই দিলাম যখনই ওয়ান অফ, মোস্ট অফ, সাম অফ এগুলো পাবে, ইয়েস, decades, না, অফ দ্য লাস্ট ডেকেড, অফ দ্য লাস্ট ডেকেড, লাস্ট ডেকেডে ছিল, ওয়ান অফ এর সাথে তো ডেকেডস এর কোনো সম্পর্ক নেই, ওয়ান অফ ইটস মোর নোটেবল ফরেন পলিসি সাকসেস অফ দ্য লাস্ট ডেকেড, অফ দ্য লাস্ট ডেকেডের টাকে যদি আমি সরিয়ে দিয়ে করে দিতাম অফ 2018, ঠিক আছে, অথবা করতাম অফ দ্য পাস্ট, অফ দ্য পাস্ট ইয়ার, এনিথিং, এটা একটা অ্যাডভার্ব, এটা যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে, সেটা কিছু না, আপনি কনসেন্ট্রেট করুন এই পার্টটার মধ্যে কি আপনি চেঞ্জেস আনতে পারেন সেটার উপর। foreign policies, হ্যাঁ কোনটা হবে? foreign policies, তারপরে দেখুন সাকসেস কথাটাও আছে, পলিসির পরে কিন্তু সাকসেস কথাটাও আছে, ঠিক আছে, যদি সাকসেসেস, ঠিক আছে, তো পলিসিস হবে না, ওটা সাকসেসেস হবে, তাহলে এটা হবে, যদিও সাকসেস কথাটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে চিনি কিন্তু এখানে আলাদা আলাদা সাকসেসের কথা বলা হচ্ছে। সাপোজ আমি যদি বলি ইন্ডিয়া ইজ প্রাউড অফ ইটস স্পোর্টিং সাকসেসেস, তার মানে এই যে ইন্ডিয়া অলিম্পিক রিপ্রেজেন্ট করে এলো, ঠিক আছে, তারপরে প্যারা অলিম্পিক্স রিপ্রেজেন্ট করলো, তো অলিম্পিক গেমসে, তারপরে তারপরে প্যারা অলিম্পিক্সে, মেবি এই ইয়ারে আরো অন্যান্য যেই স্পোর্টিং ইভেন্ট গুলো হয়েছিল সেই সব জায়গাতে ইন্ডিয়া যে আলাদা আলাদা সাকসেস পেয়েছে, ভাবে আলাদা আলাদা ভাবে সাকসেস পেয়েছে, তাহলে ওইগুলোকে আমি সাকসেসেস বলতে পারি তো, ঠিক আছে, তার মানে সাকসেসেস অ্যাট ভেরিয়াস ইভেন্টস। তো এইখানেও সাকসেস কথাটার মানে হচ্ছে সাফল্য, সাকসেস ইজ অলসো আ নাউন, কিন্তু এইখানে কাউন্টেবল নাউন হিসেবে দেখানো হয়েছে বিকজ আলাদা আলাদা সাকসেসের কথা বলা হচ্ছে, ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য ওয়ান হুইচ ইজ এরর ইন দিস কেস। আচ্ছা তারপরে নাম্বার 18, ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ইন কোল জেনারেশন, ঠিক আছে, assets in India, coal generation assets in India has been minuscule, মানে কি ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ইন কোল জেনারেশন অ্যাসেটস ইন ইন্ডিয়া হ্যাজ বিন মিনিসকিউল, তার মানে আগের ব্যাপার যা ইচ্ছা, একটা কোনো কোল জেনারেশন অ্যাসেটস এর ক্ষেত্রে ইন্ডিয়ার ইনভেস্টমেন্টটা খুবই ক্ষুদ্র ছিল, মিনিউসকিউল মানে হচ্ছে টাইনি বা ভেরি স্মল, ঠিক আছে, সো কোল ডিসইনভেস্টমেন্ট ফ্রম ইন্ডিয়া has been largely a cosmetic announcement rather than some massive withdrawal of capital. সেজন্যে সো কোল ডিসইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের উল্টো হচ্ছে ডিসইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট মানে হচ্ছে
নিবেশ বলা যেতে পারে, বা টাকা কোনো কিছুতে একটা বিনিয়োগ হচ্ছে। আর ডিসইনভেস্টমেন্ট তখন হয় যখন কোনো একটা ফান্ড যেটা এক্সিস্ট রানিং বা কিছু একটা থাকে যেটায় টাকা দেওয়া হচ্ছে, সেইটাকে কমিয়ে নেওয়া হলো, রিডিউস করে দেওয়া হলো, বা ইনভেস্টমেন্টের যে অরিজিনাল যে অ্যামাউন্টটা ছিল সেটাকে কমানো হলো, ঠিক আছে, বা উইথড্র করে নেওয়া হলো, ঠিক আছে, দ্যাট ইজ আ ডিসইনভেস্টমেন্ট। তাহলে তার সেই ফলে যেহেতু, তার মানে বলা হচ্ছে যে কোল জেনারেশন এর ক্ষেত্রে ইন্ডিয়ার ইনভেস্টমেন্টের ব্যাপারটা যেহেতু খুব ক্ষুদ্র ছিল, তাই সো কোল disinvestment from India has been largely a cosmetic announcement rather than some massive withdrawal of capital. তাই ইন্ডিয়ার এই যে অ্যানাউন্সমেন্ট অফ, মানে কি বলবো, এই যে অফ ডিসইনভেস্টমেন্ট ইন দ্য কোল সেক্টর was largely cosmetic rather than some massive withdrawal of capital, ঠিক আছে। এটার মধ্যে টেকনিক্যালি কোনো ভুল নেই, দিস ইজ अगेन আ নো এরর সেন্টেন্স, ঠিক আছে। রিড ইট প্রপারলি, আই হ্যাভ অলরেডি অলসো গিভেন, আই এম গিভিং নো এরর সেন্টেন্সেস অলসো, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড যে এই যে এলিমেন্ট গুলো আসছে কোন জিনিসগুলোকে আপনারা দেখবেন। যে কোনো সেন্টেন্স কে কখনো মানে ইউজলেস ভাববেন না, মনে হতেই পারে যে কেন তার নো এরর গুলো করার কি দরকার আছে, বাট লুক এট দ্য এলিমেন্টস। এই যে আমি এই যে এই পুরো ব্যাপারটার কথা বললাম, এইটার ক্ষেত্রে সাবজেক্ট কি ছিল, এই যে বলছি ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ইন কোল জেনারেশন অ্যাসেটস ইন ইন্ডিয়া, দিস হোল থিং ইজ দ্য সাবজেক্ট, আর সেটার ভার্ব হচ্ছে এই হ্যাজ বিন। যেহেতু এই সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই তার ভার্বটা হচ্ছে হ্যাজ বিন, ঠিক আছে। যদি প্লুরাল হতো তাহলে হ্যাভ বিন বলতাম, ঠিক আছে। তারপরে এখানে একটা কমা এসছে, তো আমি ওখানে ব্রেক কষলাম, দিয়ে তারপরে আবার নতুন করে পড়া শুরু করলাম। সো কোল ডিসইনভেস্টমেন্ট ফ্রম ইন্ডিয়া হ্যাজ বিন, আবার হ্যাজ বিন পেলাম, আবার একটা ভার্ব হ্যাজ বিন পেলাম। এটার সাবজেক্ট কি? একটা সেন্টেন্সে যে একটাই সাবজেক্ট হবে তার তো মানে নেই, আমরা তার জন্য ভেঙে ভেঙে পড়বো। একটা সাবজেক্ট এন্ড ভার্ব পেয়ে গেলাম, তারপরে আবার আরেকটা পেতে পারি, যেমন এখানে এসছে। তাই এটা হচ্ছে সেকেন্ড সেট অফ সাবজেক্ট, আমার এটা হচ্ছে সাবজেক্ট টু, দিস ওয়াজ সাবজেক্ট ওয়ান অ্যান্ড ইটস V1, দিস ইজ সাবজেক্ট টু অ্যান্ড V2। এই পুরো ব্যাপারটা হয়ে গেল সাবজেক্ট, এটাও থার্ড পারসন সিঙ্গুলার, দিস ইজ অলসো থার্ড পারসন সিঙ্গুলার। তাই এখানে এলো ভার্ব হ্যাজ বিন, largely a cosmetic announcement rather than some massive withdrawal of capital, ঠিক আছে। সো নো এরর আমি দিই এর জন্য সেন্টেন্স গুলো এরকম বড় বড়, বিকজ হাউ ইউ শুড ব্রেক দ্য সেন্টেন্স ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা, নেক্সট নাম্বার 19। আচ্ছা, এইগুলো জেনারেল, খুব সোজা, এগুলো প্লিজ ট্রাই। এতক্ষণ পর্যন্ত আমি দিলাম, দেখুন ভেরিয়াস এক একটা ধরনের এক্সামে এক এক রকম ডিফিকাল্টি লেভেল আসে, তো তো এইগুলো জেনারেল বলতে পারেন চ্যাপ্টার রিলেটেড কিছু আছে, বাট দিজ আর ভেরি ইজি, ইউ ক্যান ডেফিনেটলি ট্রাই। সো নাম্বার 19টা কি হবে? মাই ব্রাদার ইন লজ হু লিভ ইন বম্বে হ্যাভ কাম টু স্টে উইথ আস। এখানে ফল্টটা কোথায় আছে? ইয়েস বাঁকুড়া, হ্যাঁ, ব্রাদার ইন ল হতে পারতো, এখানে ইন লজ ব্যাপারটাতে ভুল আছে। কিন্তু আমি আবার বলছি হ্যাভ কাম, তার মানে একজন না একাধিক এসছে। তাহলে যদি একাধিক এসে থাকে, কথাটা তাহলে ভুলভাবে বলা হয়েছে। কথাটা কি হবে? কথাটা হবে ব্রাদার্স ইন ল। আমি এটাও পড়িয়েছিলাম সিঙ্গুলার প্লুরালে, যে যখন এইরকম কম্পাউন্ড নেম গুলো থাকে তখন প্রিন্সিপাল ওয়ার্ডটাকে প্লুরাল করতে হয়, তাই না? যেমন যদি বলি কমান্ডার ইন চিফ, তাই তো, তাহলে কমান্ডার্স ইন চিফ হবে, ঠিক আছে। বা যদি বললাম সিস্টার ইন ল, ব্রাদার ইন ল, সেগুলো যদি প্লুরাল হয় তাহলে বলবো ব্রাদার্স ইন ল। একাধিক যদি ব্রাদার ইন ল হয়, সিস্টার ইন ল হয়, তাহলে কি বলবো? ব্রাদার্স ইন ল, সিস্টার্স ইন ল, ঠিক আছে, এরকম ভাবে বলবো। তো ওইটাও কিন্তু রুলে রয়েছে আমাদের সিঙ্গুলার প্লুরালের যে চ্যাপ্টারটা একদম গোড়ার দিকে, সেখানেই আপনারা এগুলো সব পেয়ে যাবেন। তো নাউনের নাম্বার, আবার বলছি, নাউন, নাম্বার,
তারপরে নাউন কেস, এই চ্যাপ্টার গুলো আপনারা অবশ্যই আমাদের যে ইনিশিয়াল একদম প্রথম থেকে যে ভিডিও গুলো আছে আপলোডেড ই লার্নিং চ্যানেলে, ওগুলো দেখবেন, ওখানে এই সব টুলগুলো দেওয়া আছে, ঠিক আছে? তো তাই এটা ব্রাদার ইন লস হবে না, ব্রাদার্স ইন ল, বিকজ আমি একাধিক ব্রাদার ইন ল এর কথা বলছি। তারপর নাম্বার 20, you can get all the informations you want in this book. এখানে ভুল কোথায় আছে? ওখানে নাম্বারের চ্যাপ্টারে সমস্ত গুলো আমি দিয়ে দিয়েছি, যে কোন নাউন গুলো সবসময় সিঙ্গুলার, কোনগুলো কখনো অলওয়েজ প্লুরাল, কখনো কখনো কোনো নাউন দেখতে মনে হয় সিঙ্গুলার বাট বেসিক্যালি প্লুরাল হয়, আবার দেখতে প্লুরাল হয় এমনিতে সিঙ্গুলার, বা উল্টোটাও হতে পারে, ঠিক আছে? এখানে দেখুন এই যে ইনফরমেশন যে বলছে, এই যে ইনফরমেশন বলছে না, এটাতে ভুল আছে, তো কি হবে এটা? এক্সট্রা হবে না, লাস্টে এক্সট্রা হবে। ইয়েস, ইনফরমেশনের এসটা হবে না, বিকজ ইনফরমেশন হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? সো ইট ইজ অ্যান আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল মানে ক্যানট বি কাউন্টেড, তো যেটাকে কাউন্ট করতেই পারবো না সেটার কি করে প্লুরাল করব, তাই না? এটারও একটা রুল আছে, সেটাও আপনারা দেখবেন, খুব খুব জরুরি রুলটা। ওকে, সো ইনফরমেশন, তারপরে আরো এরকম আছে কিছু এক্সাম্পল, সেগুলো আপনারা পাবেন, এখানেও আমি দিয়েছি একটা দুটো। আচ্ছা, তারপরেরটা কি হবে? নাম্বার 21, কস্ট, না কস্টটা ঠিক আছে, যেটা প্রেজেন্ট টেন্সে আমি বলতে পারি কস্টস, দ্য হাউস কস্টস, তার মানে আমার এত টাকা খরচা পড়ছে, যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার, এটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, তাই এটা কস্টটা ঠিক আছে, কস্টস, দ্যাট ইজ ফাইন। অন্য জায়গায় ভুল আছে, হ্যাঁ বলুন বলুন। ল্যাক হবে। ল্যাক হবে, ইয়েস, ফাইনালি উই হ্যাভ অ্যান আনসার ফ্রম কল্যাণী, ভেরি গুড। ল্যাক্স হবে না, ল্যাক হবে, কেন হবে একটু বলুন? ল্যাক প্লুরাল, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, শুনতে পাচ্ছি, বলুন। ল্যাক কখনো প্লুরাল হয় না। প্লুরাল হতে পারে, কিন্তু এটা রুল একটা আছে, সেটাও বলে দিই, যদিও সেই রুলটা আমি পড়িয়েছি। দেখুন, যখনই আপনারা দেখবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা রুল, খুব মন দিয়ে শুনুন, যখনই দেখবেন ল্যাক, ঠিক আছে, বা 100, ঠিক আছে, 1000, তারপরে পেয়ার, ডাজন, ঠিক আছে, গ্রস, মিলিয়ন, বিলিয়ন, এই কথাগুলো, এগুলো তো ইউনিটস, এগুলোর ইউটিলিটি কি? আমরা যখন অঙ্ক শিখেছিলাম বা আমাদেরকে যে অঙ্ক শেখানো হয়েছে, তার কারণটা কি? এই ইউনিট গুলো আমাদেরকে চেনানো হয়েছে, যে 100 হয়, 1000 হয়, পেয়ার হয়, ডাজন হয়। তো আমরা জানি 1 ডজন মানে 12টা, 1 পেয়ার মানে 2টো, তাই তো? কেন করা হয়েছে? ম্যাথামেটিক্স এর সুবিধার্থে, কেননা মাল্টিপ্লিকেশন করে করে যাতে আমরা খুব ইজিলি বড় বড় ক্যালকুলেশন এগুলো দিয়ে করতে পারবো, তাই তো? তো আমরা যখনই এর আগে কোনো একটা সংখ্যা বসিয়ে দিই, যেমন এখানে 10 কথাটা আছে, ঠিক আছে, তো 10,000 মানে একটা ফিক্সড নাম্বার হয়ে গেল, ওকে, 5 পেয়ার মানে একটা ফিক্সড নাম্বার হয়ে গেল, 3000 মানে একটা ফিক্সড নাম্বার হয়ে গেল। তো আমরা যখনই এই ইউনিট গুলোর আগে একটা নাম্বার বসাবো, তখন সবসময় মনে রাখবেন, তখন এগুলোকে আর প্লুরালাইজ করা যাবে না, ঠিক আছে? তার মানে আমি যদি বলি, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি জায়গাটা, আমি তাহলে বলতে পারি 5 পেয়ার বললে ঠিক হবে, ঠিক আছে, এটা বললে ঠিক হবে, কিন্তু আমি যদি বলি 5 পেয়ার্স, তাহলে সেটা ভুল, ঠিক আছে? যদি বলি 10,000, দ্যাট ইজ কারেক্ট, কিন্তু যদি বলি 10,000, দ্যাট ইজ রং, ওকে? যদি বললাম 5 বিলিয়ন, $5 বিলিয়ন, ডলার্স বললাম, ঠিক আছে,
যদি বলতাম $5 billion, দিস ইজ কারেক্ট। কিন্তু যদি বলতাম $5 billion অথবা রুপিস, তাহলে সেটা ভুল হয়ে যেত। ঠিক আছে, তাহলে যখনই এই ইউনিট গুলো, তার মানে 100, 1000, ওকে, পেয়ার, ডাজন, বিলিয়ন, মিলিয়ন, ঠিক আছে, তো এই জিনিসগুলোর আগে যখনই দেখবেন কোনো সংখ্যার উল্লেখ আছে, তখন কখনো এগুলোকে প্লুরালাইজ করবেন না। ঠিক আছে, তারপরে কখনো এস, ইএস এগুলো যোগ করবেন না। কিন্তু এটার একটা দারুণ ইম্পর্টেন্ট এক্সেপশন আছে, সেটাও আপনারা লিখে নিন। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। এটার এক্সেপশনটা হচ্ছে, যদি সাপোজ আমরা যেরকম অ্যাজিউম করি যে একটা র্যালি হয়েছিল, সেখানে হাজারে হাজারে মানুষ গেছিল, একটা বিয়ে বাড়িতে কয়েকশো লোক ইনভাইটেড ছিল, বলতে পারি তো। তার মানে আমরা একটা অ্যাজিউম করছি যে অমুক কারুর একটা বিয়েতে গেলাম, আমরা গিয়ে দেখলাম সেখানে কয়েকশো লোক হয়েছে। দেখলাম অমুক একটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে র্যালি হচ্ছে, সেখানে কয়েক হাজার মানুষ জমায়েত হয়েছে। এই যে আমরা একটা অ্যাজিউম করছি, ঠিক আছে, বা বললাম ইউএসএ একটা প্রজেক্ট, একটা সাপোজ নিউক্লিয়ার প্রজেক্ট, বা একটা সাপোজ একটা নাসা একটা প্রজেক্ট আন্ডারটেক করছে, সেখানে কয়েক বিলিয়ন ডলার্স এর প্রজেক্ট ওটা একটা, ঠিক আছে। সো we don't know how many billion dollars exactly, যে 5 billion, 10 billion, 100 billion, we don't know. We only know few billion dollars will be spent on the project. বা আমরা এজিউম করছি হাজারে হাজারে মানুষ জমা হয়েছিল, শয়ে শয়ে লোক জমা হয়েছিল, এরকম আমরা বলি তো। তো এগুলো যখন বলবো, তখন যেহেতু এক্স্যাক্টলি হাউ মেনি 100, হাউ মেনি 1000, হাউ মেনি মিলিয়ন, হাউ মেনি বিলিয়ন, এটা আমরা বুঝতে পারবো না, তখন আমরা এরকম কথা বলতেই পারি। কি বলতে পারি? সেটা হবে মিলিয়নস অফ dollars were spent on the project. তার মানে ইউএস এর কোন একটা প্রজেক্টে কয়েক মিলিয়ন ডলার খরচা হয়েছে। হাউ মেনি মিলিয়ন, अगेन উই ডোন্ট নো। ওকে, তাই কি বললাম মিলিয়নস অফ ডলার্স, যেহেতু আগে কোনো সংখ্যার উল্লেখ নেই, তাই আমরা এখানে মিলিয়নস অফ ডলার্স বলতেই পারি, তাই তো। আবার যদি আমি বলি, সাপোজ আমি বললাম আই হ্যাভ 5 পেয়ার অফ শুজ, আমার কাছে 5 জোড়া জুতো আছে। হোয়াট ক্যান আই সে? আই হ্যাভ 5 পেয়ার অফ শুজ। তাহলে আমি বলছি না কিন্তু আই হ্যাভ 5 পেয়ার্স, আমি কি বলছি? আই হ্যাভ 5 পেয়ার অফ শুজ। কিন্তু যদি আমি জানি না কত জোড়া জুতো আছে, আর আমাকে যদি এরকম কিছু বলতে হয়, অ্যারেঞ্জ the shoes in pairs, ঠিক আছে, অ্যারেঞ্জ দ্য শুজ ইন পেয়ার্স, বিকজ এখানে হাউ মেনি পেয়ার্স উই ডোন্ট নো। তার মানে আগে যখন সংখ্যাটা নেই, তখন আমরা এরকম বলতেই পারবো। ঠিক আছে কল্যাণী, ক্লিয়ার? ভেরি গুড। তাহলে এইটা কিন্তু খুব জরুরি একটা রুল, এটা যদিও আমার ওখানে বলা ছিল, আমি আরেকবার বলে দিলাম। সো আই হোপ দিস ইজ নট গোয়িং টু বি আ প্রবলেম এনিমোর টু এনি অফ ইউ। তাহলে হয়ে গেল এটা। পরেরটাতে চলে যাই খুব কুইকলি। 22, এটা কি হবে? The whole block of flats including 2 shops were destroyed in fire. মালদা, একটা অন্তত আপনারা চেষ্টা করুন, ওয়ান at least। কি হতে পারে এটা? দি আনসার। मैम फ्लैट হ্যাঁ, सर इसका না কেন হবে না? অনেক ফ্ল্যাট নিয়ে একটা ব্লক তৈরি হয়েছে, আমরা বলি না। যেমন আপনারা যদি সল্টলেকে যান, তো ওখানে যেমন ব্লক আছে, এফ ব্লক, বি ব্লক, ই ব্লক, তাই না? অনেকগুলো অ্যাপার্টমেন্ট নিয়ে একটা ব্লক তৈরি হয়েছে।
আপনাকে বুঝতে হবে কথাটা কাকে নিয়ে হচ্ছে, এই সেন্টেন্সের সাবজেক্টটাকে বলুন তো, সাবজেক্টটাকে সেন্টেন্সের। হু ইজ গোইং টু টেল মি which is the subject of the sentence? কথাটা কাকে নিয়ে আলোচনা হচ্ছে? ফ্ল্যাটস কে নিয়ে কথা হচ্ছে না ব্লক কে নিয়ে কথা হচ্ছে, আগে সেটা ডিসাইড করুন। हेलो ইয়েস, मैम আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলুন। मैं टू शॉप टू शॉप बोला दीजिए टू হ্যাঁ, টু শপস, ঠিক আছে, যেমন আমি বলতে পারি টু পিপল, টু গার্লস, সেরকম টু শপস, টু থিংস। হ্যালো ম্যাম। হ্যাঁ, ইয়েস, কল্যাণী থেকে। হ্যালো। হ্যাঁ, শুনতে was পাচ্ছি। was destroyed. অ্যাবসলিউটলি কারেক্ট, ওয়াজ ডিস্ট্রয়েড। বলুন কেন হলো ওয়াজ ডিস্ট্রয়েড? ভেরি গুড, পুরো ব্লকটাকে নিয়ে একটা বোঝাচ্ছে। অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। দ্য হোল ব্লক, এখানে আমার সাবজেক্ট হচ্ছে দ্য হোল ব্লক, এইটাই হচ্ছে আমার সাবজেক্ট। ফ্ল্যাট অনেক আছে, কিন্তু কথাটা কাকে নিয়ে হচ্ছে? ফ্ল্যাটকে নিয়ে হচ্ছে না ব্লককে নিয়ে হচ্ছে? কথাটা হচ্ছে ব্লককে নিয়ে, নাকি ফ্ল্যাটস কে নিয়ে। একটা ভালো এক্সাম্পল দিচ্ছি দেখুন। যদি আমি বলি সাপোজ ইন্ডিয়ান ক্রিকেট টিম, কজন মেম্বার থাকে ইন্ডিয়ান, যে কোনো ক্রিকেট টিমে কজন মেম্বার থাকে? হাউ মেনি মেম্বার্স আর দেয়ার, হাউ মেনি প্লেয়ার্স আর দেয়ার ইন আ ক্রিকেট টিম? টেল মি। 11 প্লেয়ার্স, রাইট? এবার আমি সাপোজ ইন্ডিয়ান ক্রিকেট টিমকে নিয়ে কথা বলছি, ওকে? তো আমি বললাম দ্য ক্রিকেট টিম অফ 11 মেম্বার্স, কি বলবো? was now were invited to the ceremony. সাপোজ একটা সেরিমনি হচ্ছে, সেই সেরিমনিটাতে একটা টিমকে ইনভাইট করা হয়েছে। আমি কিভাবে লিখলাম কথাটা? দ্য ক্রিকেট টিম অফ 11 মেম্বার্স was invited বলবো না were invited হচ্ছে? এখানে কি ইন্ডিভিজুয়াল প্লেয়ারদেরকে নিয়ে কথা বলছি না টিমটাকে নিয়ে কথা বলছি? was হবে, কেননা সাবজেক্টটাকে কাকে নিয়ে কথা হচ্ছে? ভেরি গুড, কথাটা টিমকে নিয়ে হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি কি বলবো? তাহলে আমি বলবো was। যেহেতু কথাটা টিমকে নিয়ে হচ্ছে, তার মেম্বার্স এর উল্লেখ থাকুক চাই না থাকুক, কথাটা কাকে নিয়ে হচ্ছে সেটা আগে বুঝবেন, ঠিক আছে? এবার ধরুন আমি কথাটা অন্যরকম ভাবে বললাম। সাপোজ আমি বললাম দ্য মেম্বার্স অফ দ্য টিম, তাহলে বলবো was now where, কি বলবো? ইনভাইটেড। নাও হোয়াট ডু আই সে? where, কেন? কথাটা কাকে নিয়ে হচ্ছে? মেম্বার। মেম্বার্স। এই জিনিসটা কখনো ভুলবেন না, ঠিক আছে? যখন একটা কালেকটিভ নাউনের উল্লেখ থাকবে, তার কম্পোনেন্টস এর সাথে, তার মেম্বার্স এর সাথে, তার এলিমেন্টস এর সাথে যদি কালেকটিভ নাউনটাই সাবজেক্ট হয়ে থাকে, তো কালেকটিভ নাউন মানে আমি গ্রুপটার কথা বলছি, ঠিক আছে? আমি ইন্ডিভিজুয়ালস এর কথা বলছি না। তাহলে যদি গ্রুপটার কথা বলি, তাহলে গ্রুপটা তো সিঙ্গুলার এন্টিটি, তাহলে তার ভার্বটাও সিঙ্গুলার হবে, ঠিক আছে? আর যদি আমি এলিমেন্টস গুলোর কথা বলি, মেম্বার্সদের কথা বলি, নাকি গ্রুপটার কথা, তাহলে সেটাকে স্বীকৃতি দিতে হবে, তাহলে ওই জিনিসটাকে প্লুরাল ধরে তাহলে এগোতে হবে, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন প্রচুর আসবে, এগুলো কিন্তু মিস করবেন না কখনো, ওকে? ভেরি ভেরি ইজি, ওকে? জাস্ট ফাইন্ড আউট যে আমার সাবজেক্টটা কি। যেমন এখানে আমার ব্লকটা হচ্ছে সাবজেক্ট, তাই তো এখানে হবে was, ওকে? আচ্ছা, তারপরেরটা, নো হিল স্টেশন ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দার্জিলিং উইথ ইটস সিনিক বিউটিজ। কোথায় ভুল আছে? বিউটিজে ভুল আছে, ভেরি গুড। কি হবে এখানে? ইজ বিউটি। বিউটি, ভেরি গুড। বিউটি, বিকজ বিউটিটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন এবং আনকাউন্টেবল, আছে? যেমন ইনফরমেশন হয় না, ওকে?
তো এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানে এখানে আমি এটাকে কাউন্টেবল বানাবো না। তারপরেরটা 24 নম্বর, এবং তারপরে আর একটাই আছে শেষে। Honesty, integrity and being intelligent are the qualities which we look for when we interview applicants. কোথায় ভুল? অ্যাবস্ট্রাক্ট নাউন্স দেরকে নিয়ে কথা হচ্ছে, একটা মিসম্যাচ আছে। অনেস্টি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ইন্টিগ্রিটি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে আনকাউন্টেবল নাউন। নাও হোয়াট ইজ দিস বিইং ইন্টেলিজেন্ট? দিস ইজ দ্য, তাহলে এখানে কি হবে? এখানে কি হবে তাহলে? Intelligence. ইন্টেলিজেন্স, ভেরি গুড বাকুর, অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে এখানে হবে ইন্টেলিজেন্স, ঠিক আছে? Because like honesty and integrity, intelligence is also an abstract noun, এই যে uncountable noun or abstract noun, ঠিক আছে? বিউটি, উইজডম, ইন্টেলিজেন্স, ক্রুয়েলটি, ঠিক আছে, এগুলো সব হচ্ছে abstract nouns। আর শেষে আর একটাই আছে, the last one for today। আমাদের আজকে আর প্রোনাউন ডিসকাস করা হলো না, উইল ডু ইট ইন আ নেক্সট ইন সাম আদার ক্লাস, বাট ইটস গুড দ্যাট উই হ্যাভ ডিসকাস কোয়াইট আ লট, বিকজ অনেক ধরনের ক্যাটাগরিজ আছে নাউনের চ্যাপ্টারের মধ্যেই। সো আমি চেষ্টা করেছিলাম যতগুলোকে ইনক্লুড করা যায়, নাম্বার, কেস সব মিলিয়ে। দিস ইজ দ্য লাস্ট ওয়ান, কি হবে? If a student needs advices about careers, he or she should consult the career officer. ম্যাম অ্যাডভাইসের ওটা দেখতে হবে কি? ইয়েস, এটা অ্যাডভাইসেস হবে না, বিকজ কথাটা হচ্ছে ADVIC, অ্যাডভাইস, এটা হচ্ছে নাউন, এবং কি ধরনের নাউন? আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন বেসিক্যালি। দিস ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হচ্ছে নাউন। আর অ্যাডভাইস যেই কথাটা, দ্যাট ইজ আ ভার্ব। তো অ্যাডভাইস করা ওটা তো অন্য জিনিসই হয়ে গেল। তো অ্যাডভাইস মানে উপদেশ। আমরা কি একটা উপদেশ, দুটো উপদেশ এরকম ভাবে বলি? কেউ আমাদেরকে উপদেশ দিচ্ছে, তাহলে বলবো অ্যাডভাইস, তাই না? সো ইফ আ স্টুডেন্ট নিডস অ্যাডভাইস বলে আর যা বলার বললাম, ঠিক আছে? তাহলে এগুলো অবশ্যই দেখবেন, এবং আমাদের প্রিভিয়াস যে ভিডিওস গুলো আছে সেগুলো ই-লার্নিং চ্যানেলে টু ভিজিট and see those videos. Okay, thank you all of you. See you in our next class. Thank you.